ছোটবেলা থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন খুব দেখিনি। আর যার হাতে আবির থাকতো সে আলোটার সামনে থেকে এরকমভাবে আবিরটাকে ছুড়ে দিত, একটা নিউক্লিয়ার আমব্রেলা তৈরি হতো। ডেকেছে ফাগুন দিন, আজ শোধ হবে দিন, রক্তের হরি খেলা আজ হবে সারা বেলা, আজ পরবের দিন হরি, হ্যাঁ আজ পরবের দিন। পরে দেখা গেল যে গান লিখছে সেই নিজের গানের সুর দিয়ে নিজে গাইবার চেষ্টা করছে, যারা ততটা লিখতে পারছে না তাদের ভাগে গান কম পড়ছে। তোমার কমিক টাইমিংয়ের আই এম আ ভেরি বিগ ফ্যান। দেবতারা করে বিয়ে মহাকাশে দাঁড়িয়ে, তাই নাকি তাই নাকি? তোমার এই কমিক টাইমিংটা ডেভেলপ করলো কি করে? কানে এসে রবি বলে গেল আবিস্কো কমেডি মে ট্রাই কর, বলে বেরিয়ে চলে গেল। এবার কমেডি মে ট্রাই কর কি মানে আমি মনিটর করেছি একটা অন্যভাবে। এত কাজ করার পরও আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি করে ওই ফ্রেশনেসটা রাখো? একটা কিছু এস্টাবলিশড হওয়ার জন্য মাথায় 3 সেকেন্ড সেটাকে ধরে রাখতে হবে। বিপ্লব টিপ্লব সব বন্দে মাতরম। এটার মানে কুইনাইন কেন? মানে কোনো মানে নেই, 9 জন তাই কুইনাইন। প্রথমে 10 জনের একটা টিম কথা হয়েছিল, তখন ঠিক হচ্ছিল টেন্টেটিভ। এরপর কুইনাইন এক সময় ভেঙে যায়, ভেঙে গিয়ে আমরা একটা শো করি যেটা আমরা 4 জন করেছিলাম, তখন নাম হয় ভুইফোর। আমাদের আজকের গেস্ট রজতাভ দত্ত, রনি আঙ্কেল আমি যেটা বলি। তো এপিসোডের সময় আঙ্কেলটা বেরোচ্ছিল না, স্যারই বেরিয়ে যাচ্ছিল, এতটাই ওনাকে ভালোবাসি এবং শ্রদ্ধা আছে ওনার ওপর। রনি আঙ্কেলের অনেকেই ফ্যান, তো ওনার কমিক টাইমিং আমার স্পেশালি খুব ভালো লাগে। তো রনি আঙ্কেলের গানটা কত বড় পার্ট ওনার লাইফে সেটা হয়তো অনেকে জানেন না, সেটা ব্যাপারেও এক্সপ্লোর করা হয়েছে। তো আপনারা আজকের এপিসোডটা দেখুন, অনেক কিছু নতুন জানতে পারবেন রনি আঙ্কেলের ব্যাপারে। সো লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। রনি আঙ্কেল, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ সো মাচ। ইট ইজ মানে আমার অনার অ্যান্ড প্রিভিলেজ যে তুমি এসছো, অ্যান্ড মানে ইউর ওয়ান অফ দোজ অ্যাক্টার্স যার আমি ফ্যান বলতে পারো। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। আমার খুব ভালো লাগছে, তুমি করেই চালিয়ে। ঠিক আছে ঠিক আছে। বলো বলো। তো রনি আঙ্কেল, তোমার লাইফে গান একটা খুব বড় রোল প্লে করে, মানে থিয়েটারে ঢুকেছিলেই গানের জন্যে, তারপর গান শিখেওছিলে। মানে শিখেছিলাম বলতে প্রথমে কখনো ভাবিনি যে আমি অভিনেতা হব, ছোটোবেলা থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন খুব দেখিনি। গান শিখেছিলাম, কিন্তু সেই গানের ইনফ্লুয়েন্সটাও কিন্তু একটা ছবির সূত্রে। গুপি গাইন বাঘা বাইন তখন আমি যখন ছোট, তখন আমার প্রথম দেখা সব থেকে যে ছবিটা আমার দাগ কেটেছিল, এবং দাদা আমার থেকে 5 বছরের বড়। তা আমি গুপি গাইন বাঘা বাইন দেখার পর থেকে আমি গানগুলো বেশ কয়েকবার দেখেছিলাম এবং গানগুলো শুনে উঠে যেত। তখন আমি গান গাইতাম, দাদা একটা ঢোল বাজানোর মতো ভঙ্গি করত এবং এটা ওই মজা লাগতো আর কি। এমনকি ছোটোবেলা স্কুলে কি হতে চাও যে প্রশ্নটা আসে, তাতে আমি লিখেছিলাম আমি গুপি হতে চাই। তা সবাই অনেক বড় বড় কিছু লিখেছিল, কাজেই বলতে পারো সিনেমার একটা প্রভাব তো গানের মধ্যে রয়েছেই। কিন্তু তারপরে সেই সূত্রে যখন বাড়ির লোকে দেখতে পেলো যে আমি গুপির গান এবং অন্যান্য আরও বেশ কিছু চলতি গান রেডিওতে যেগুলো শোনা যাচ্ছে, আমি সেগুলো গুনগুন করছি, প্রায় ঠিক সুরে গেয়েও ফেলছি, তখন তারা আমাকে একটা প্রথাগত শিক্ষা দেওয়ার জন্যে প্রথমে দক্ষিণীতে পাঠান। দক্ষিণীতে আমি বছর 1.5 শিখি। তা আমার বাড়ি ছিল টালিগঞ্জ থানার পাশের বাড়িটা, আর দক্ষিণী ছিল সেখান থেকে বেশ খানিকটা দূর, দেশপ্রিয় পার্কের কাছে। তাই কিছুদিন বাদে ওটার ব্যাপারে একটু ভাঁটা পড়লো, মানে দূরত্বজনিত কারণে। তারপর একটা গ্যাপ। তারপরে আবার ক্লাস 7-এ যখন, তখন সুরঙ্গমা বলে আমাদের বাড়ির রাসবিহারী মোড়েই একটা স্কুলে আমাকে আবার ভর্তি করে দেওয়া হলো। সেখানে আমি 4-4.5 বছর শিখেছিলাম। ফাইনাল ইয়ারটা করিনি, তার আগে অবধি করেছিলাম। এবং সুরঙ্গমার খুব চমৎকার একটা মানে ওরা যে সিলেবাসটা সাজাতো, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি প্রাচীন বাংলা গান, পিওর ক্লাসিক্যাল, এগুলো শেখানো হতো, থিওরি তো বটেই। তো এইগুলো আমার ধারণা পরবর্তীকালে গান আমাকে অভিনয়ের ক্ষেত্রে প্রচুরভাবে সাহায্য করেছে। গলা তো এক তৈরি করেছেই,
মানে ধরো অনেক অভিনেতা ছোটোবেলা থেকে আবৃত্তির চর্চা করে গলা তৈরি করার জন্যে, বোধের জন্যে। আমার আবৃত্তির চর্চা সেরকম করা হয়নি, কবিতার খুব ভক্ত আমি ছিলাম না। আমার এক বন্ধু ছিল, মারা গেছেন, কবি রূপক চক্রবর্তী। ও ছোটোবেলা থেকে আমার এক গানের স্কুল, এক পাড়া, এক স্কুল, পরে এক কলেজ। ও সারাদিন কবিতা বলতো, শুনে শুনে আমার বেশ কিছু কবিতা মুখস্থ হয়ে গেছিলো। ও কিছুটা কবিতার উৎসাহ তৈরি করেছিল, কিন্তু আমি কবিতা সেরকমভাবে একজন অভিনেতার যতটা কবিতার মধ্যে বেড়ে ওঠা উচিত ততটা বেড়ে উঠিনি, ততটা যাপন করিনি আমি কবিতার সাথে। গানের সাথে আমার সেই চর্চা বলো, ভালো লাগাটা বলো ছিল, এবং সেটা আমাকে গানের মধ্যে যে অভিনয় থাকে সেটা বুঝতে, একটা নোটের পরে আরেকটা নোট, আমাদের কথার সুরও কিন্তু তুমি আমার সাথে কথা বলছো, তুমি কোথায় ছাড়ছো, তারপরে আমি কোথায় ধরছি, এবং আমরা ঠিক কোন আবেগের মধ্যে দুজনে বিলং করছি। আরেকটু যদি কমপ্লেক্স করি ব্যাপারটাকে, তাহলে আমরা দুজন কে কোন ইকোনমিক ক্লাসে রয়েছি, কে হায়ারার্কির কোন জায়গায় রয়েছি, এগুলোর ওপরেও আমাদের গলা বিভিন্নভাবে অদল বদল হয়, মডুলেশন বদল হয়, অভিব্যক্তি বদলে যায়। তা সেগুলো কিন্তু গান আমাকে বুঝতে অনেকটা সাহায্য করেছে। আর আমাদের ছোটোবেলা তো তখন লিপসিঙ্কের গান ছিল, তাতে ওই ছবি দেখার সময় তার যে একটা আবেগ তৈরি হতো, লিপসিঙ্কে বেশিরভাগই রোম্যান্টিক গান থাকতো, আর নইলে দুঃখের গান, এ দুটোই মূলত ডমিনেট করতো। ওই গানের মধ্যে দিয়ে ওই অভিনয়গুলো যে আসছে বা একটা সত্তায় ঢুকে যাচ্ছে একজন মানুষের, গায়কের তো বটেই, যে শুনছে তারও, এইগুলো কোথাও আমাকে পরবর্তীকালে অভিনয় যে সাহায্য করেছে সেটা আমি আরেকটু ম্যাচিওর হওয়ার পরে বুঝি। তখন শুরুতে সচেতনভাবে বুঝতে পারিনি, কারণ আমার কোনো প্রথাগত শিক্ষা ছিল না। আমার খানিকটা মিস্ত্রির মতো কাজ হাতে কলমে করতে 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 শেখা। তা তখন বই পড়ার অভ্যেস ছিল, ওই দুটোকে জুড়তে জুড়তে গেছি আমি, যে আমি কিছু একটা শিখছি, তার সাথে সাথে হয়তো তখনই তার কাছাকাছি একটা বই পেয়ে গেলাম। তা যাই হোক, গানের সূত্রে যে কথাটা বলা, তা ওই রকমভাবে গানের মধ্যে দিয়ে ওই রকম তো একটা শুরু হয়েছিল। তারপরে যখন অভিনয়ে যাই, তখন আমার থেকে 3-4 বছর আগে যারা অভিনয় শুরু করেছে, আমার কিছু স্কুলের বন্ধু আমাকে একটা থিয়েটারের দলে নিয়ে গেছিল, অন্তর্মুখ বলে দলটার নাম। প্রথম গুরু সৌমিত্র বসু। তা আমার সবসময় মনে হতো ওরা তো আমার থেকে অনেক এগিয়ে রয়েছে। কাজেই আমি কখনো ভাবিনি যে কোনো নাটক যদি হয় তাতে আমার কোথাও অভিনয়ের কোনো চান্স পাওয়া উচিত। আমি ওদেরটা মুগ্ধ হয়ে দেখতাম, রিহার্সাল দেখতাম, আর ওই অনেকবারই বলেছি, মানে টুকিটাকি কাজ টাজ করতাম আর কি। একটু শুরুতে আমাদের সবসময় মহলা কক্ষ ঝাড় দেওয়ার ব্যাপার থাকতো, সেটা বেশিরভাগ দিন করতাম, চা আঠা দিচ্ছি, এইসব করছি। এই করতে করতে নাটকে ঢুকে পড়া, এবং আমাকে যখন প্রথম দিকে চান্স দেওয়া হতো আমি নিশ্চিত ছিলাম, দেখতাম সবসময় মানে চরিত্রটার একটা গান গাইবার ব্যাপার রয়েছে, এবং আমি ভাবতাম যে আমি যেহেতু বাকিদের থেকে ওই ব্যাপারটা আমি কনফিডেন্ট, গানটা যেহেতু গাইতে পারি, কাজেই অ্যাকচুয়ালি আমাকে গানের জন্যই পার্টটা দেওয়া হচ্ছে, পার্টের জন্যে গানটা আসেনি, ওটা যাতে উতরে দিতে পারি অন্যদের থেকে। তা এই করতে করতে শুরু, কাজেই তখন কি ভালো লাগতো যে এই যে গানের জন্যই পার্টটা, নাকি? হ্যাঁ, খুবই সম্মানিত লাগতো। আচ্ছা। মানে কারণ এটার জন্যে এটা পাচ্ছি বলে খুঁতখুত করার কোনো জায়গা ছিল না, যেটা পাচ্ছি সেটাকেই অনেক বলে মনে হতো। সেটা বোধহয় আমাদের ওই সময়েরও, আজ থেকে ধরো 30, 40 কি 45 বছর আগে মানুষের ধৈর্য ছিল অনেক বেশি, আর জীবনে ফোকাস ছিল কম। কিছু একটা হয়ে যাবে এরকমভাবে তখন মানুষ, বেশিরভাগ মানুষ, মানে আমার চারদিকে আমার বন্ধুবান্ধবরা যারা বেড়ে উঠেছে, একটা কিছু করে জীবন চলে যাবে, এই চিন্তাটা যতটা থাকতো, এখন যেরকম ছোটদের অনেক আগের থেকেই তার জন্যে তারা পুরোপুরি দায়ী বলবো না আমি, বা তাদের ওটা ওই বোধটা নিজেদের থেকেই এসছে সেটা বলবো না, দায় মানে তো একটা, আমি হয়তো কোথাও দোষারোপের জায়গায় চলে যাচ্ছি। আমাদের কোথাও একটা ভূমিকা রয়েছে, আমরা ছোটোবেলা থেকে অনেক বেশি ফোকাসড করে দিয়েছি তাদের, কিন্তু ফোকাসড হওয়ার জন্যে হয়তো ওই একটা ঘোড়ার চোখে ঠুলি বেঁধে দেওয়ার মতো আরও অনেকগুলো অপশান হয়তো তার কাছে ছিল, পসিবিলিটি ছিল, সেগুলো থেকে আমরা ছেটে ঠেটে এগিয়ে আনছি। স্পেশালি অভিনেতা হতে গেলে তো প্রায় তুমি জীবনে যা যা শিখছো, যে কোনো কিছুই যে কোনো সময় কাজে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে। কাজেই সেক্ষেত্রে ওই রকম গানটা আমাকে খুব খুব সাহায্য করেছে অভিনয়ের ক্ষেত্রে, এবং ইনিশিয়াল একটা কনফিডেন্স দিয়েছে যে আমি গানটা করতে যাচ্ছি, কাজেই আমি
এই পার্টটা ওই গানের জায়গাটার কনফিডেন্সের জন্যই ইনিশিয়ালি উতরে যাওয়ার কনফিডেন্সটাও আমার কাছে অনেকটা কাজ করেছে। আর সেই সূত্রে পরে জীবনে কতগুলো খুব বড় বড় অ্যাচিভমেন্টও হয়েছে। মানে ধরো আমি পরবর্তীকালে স্বপ্ন সন্ধানী বলে একটা দলে যাই, সেখানটায় তখন সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছে দলের প্রেসিডেন্ট। তা যদুবংশ বলে একটা নাটকের ক্ষেত্রে উনি একটা কবিতা লিখে দেন। তা সেই কবিতাটা কৌশিক সেন নির্দেশক ঠিক করেন যে গানের মতো করে আসবে। তা খুব ভায়োলেন্ট একটা দৃশ্য ছিল যে শুরুতে দুটো দলের মারপিট হচ্ছে, এবং সেই সময়ের ক্ষেত্রে আমি বলছি সেটা খুব সহজ ছিল না। টালিগঞ্জ থেকে ফাইট মাস্টার এনে একটা 18-19 জনের একটা ফাইটের দৃশ্য কম্পোজ করা হয়েছিল অন স্টেজ, এবং সেটা ছুরি ছুরি নিয়ে। খুব বেশি হয়তো দর্শক তখনও দেখেনি, কারণ স্বপ্নসন্ধানী তখন আজকের এই গৌরবে তো পৌঁছয়নি। মুক্তাঙ্গনের শো হতো, বা অন্য দলেও হয়েছে, শিশির মঞ্চে হয়েছে, একাডেমিতেও করেছি আমরা, পরের দিকে বাড়তে শুরু করেছিল দর্শক। কিন্তু এখন সেটা হলে অনেক বেশি আমরা হয়তো দর্শক আনুকূল্য পেতাম, তখন আমরা ওতেই অবশ্য খুশি। যাই হোক, তা সেই সময় ওটা কিন্তু একটা সাংঘাতিক একটা কোরিওগ্রাফড একটা ফাইটার সিকোয়েন্স ছিল, এবং সেটায় আলো করেছিলেন জয় সেন। এবং জয়দা এরকমভাবে আলো করেছিলেন যে দোলের সময় একটা বড় দল স্টেজের মধ্যে নাচ গান করছে, প্রোটাগনিস্ট যে 4টি ছেলে তারা দৌড়ে এসে স্টেজের ওপর লাফিয়ে ওঠে এবং পুরনো একটা ঝগড়ার সূত্র ধরে বলে তুই সেদিন ওটা করেছিলি ইত্যাদি ইত্যাদি বলে এবার মারপিটটা লেগে যায়। মারপিটটা লেগে গিয়ে একটা সময় দেখা যায় 4 জনকে ধরে সবাই মারছে। খুবই বিশ্বাসযোগ্য হতো, একদমই ন্যাকাবোকা ছিল না, কিন্তু মানে বেশ গা শিরশির করতো দেখতে। গৌতম ঘোষ দেখতে এসে মানে খুব চমকে গেছিলেন ওটা দেখে, মানে মনে আছে আমার। তা ওইটার সময় ওই সবাই মিলে ঘিরে ফেলতো, আর তখন কৌশিক সেন যে দলটা মানে ছেলেটির চরিত্র করতো সূর্য, সে একটা ছুরি খুলতো আর কি, এবং তারপর সবাই ছিটকে সরে যেত। নিচ থেকে একটা আলো করা থাকতো স্টেজের একদম মিডলে, আপ স্টেজে মানে ব্যাকে। তার সামনে একজনের হাতে এতক্ষণ মুঠো করা থাকতো, মনে হতো ঘুষির জন্য মুঠো পাকানো, হাতে থাকতো আবির। পেছনের আলোটা ধাপ করে জ্বলে উঠতো, পেছন থেকে যেই জ্বলে উঠতো এই 19 জন সিলিউট হয়ে যেত, বাকি সব আলো নিভে যেত। আর যার হাতে আবির থাকতো সে আলোটার সামনে থেকে এরকমভাবে আবিরটাকে ছুড়ে দিত, একটা নিউক্লিয়ার আমব্রেলা তৈরি হতো। মাঝখানটায় ওটা, দুপাশে একজনের ওই 11 থেকে 15 জনের দল, অন্যদিকে 4 জন, গায়ে কাঁটা দেওয়া একটা দৃশ্য তৈরি হতো। এবং পেছনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওই কবিতা, এবং অত্যন্ত সম্মানের, মানে আমি সম্মানিত বোধ করি এখনও বলতে গেলে, আমার সুর দেওয়া গানটা আমার গলায় গাওয়া, সেটা উইথ মিউজিক কম্পোজ করা ছিল। আমি তোমাকে একটু গেয়েও শোনাবো ক্ষণ। এবং সেটা আমার কাছে খুব বড় একটা গৌরবের ব্যাপার যে আমি আর কোনো থিয়েটারে তো ছেড়ে দাও, কোনো ফিল্মে বা অন্য কোথাও আমার জানা নেই, হয়তো অন্য কেউ বলতে পারবেন যারা রিসার্চ করছেন ওনার ওপরে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনো কবিতায় গান রেকর্ড করা হয়েছে এরকম নেই। কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে স্বপ্নসন্ধানীতে ওই গানের রেকর্ডিংটা নেই, টেপটা নষ্ট হয়ে গেছে। তখন তো স্পুলে কাজ হতো, এখনকার মতো তো ইউএসবি পোর্টে ছিল না। এক ঢোক চা খেয়ে নি। সুরটা যে খুব মহান ছিল তা নয়, এবং মিউজিক ছাড়া হয়তো পুরো উন্মাদনাটা বোঝাতে পারবো না, কিন্তু তখন সেই অর্থে র্যাপ সবে ঢুকছে। আচ্ছা। এবং মিউজিকটা থাকলে আরও বেশি করে বোঝানো যেত ব্যাপারটা। সুরটা খানিকটা এইরকম, ডেকেছে ফাগুন দিন, আজ শোধ হবে দিন, রক্তের হরি খেলা আজ হবে সারা বেলা, আজ পরবের দিন হরি, হ্যাঁ আজ পরবের দিন, বাদলো কি ঢোল আহা সব ব্যথা ভোলতাই, দ্রিমিকি দ্রিমিকি দুম, ছিঁড়ে কুয়াশার ঘুম, এলি উদাসীন, আজ পরবের দিন, আজ পরবের দিন হরি, হ্যাঁ আজ পরবের দিন, ডেকেছে আগুন মনে লেগেছে যে দোল, সব ব্যথা ভোল তাই সব ব্যথা ভোল, ডাকে পাকুয়ার দুম, দ্রিমিকি দ্রিমিকি দুম, দ্রিমিকি দ্রিমিকি দুম, দিন তাতা দিন। এইখানটাতেই আলোটা নিভে যেত, নিউক্লিয়ার আমব্রেলাটা তৈরি হতো, এবং তারপরে ধা দিন ধা ধা দিন ধা না তিন না তেটিকাতাগা দিকে নে ধা দিন ধা ধা দিন ধা তিন না তেটিকাতাগা দিকে নে, আজ পরবের দিন হরি, হ্যাঁ আজ পরবের দিন। তা এটা শুনতে খুবই ন্যাড়া এবং খুবই
হয়তো এর ওই ব্যাপারটা বোঝা যাবে না, কিন্তু সবটা মিলে তখন একটা কাণ্ড হতো। এখনই বুঝতে পারছি কিছু, মানে এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এসে বলেছিলেন যে আমি আমার কবিতাটার এটা ওই ছোটোবেলায় আমরা বুঝে উঠতে পারিনি উনি গালাগালি করলেন না প্রশংসা করলেন, পরে জিজ্ঞেসও করা হয়নি, প্রায় ভুলতে বসেছিলাম এটার কথা, আজকে বলতে গিয়ে মনে পড়লো যে আমি আমার কবিতাটা ঠিক এই রকম চেহারা ভাবিনি, কিন্তু যেটা হয়েছে সেটা আমার ভালো লেগেছে। তা যাই হোক, সেটা বলতে পারো সেই অর্থে প্রথম গানে সুর দেওয়া, সুরের সুযোগ পাওয়া এবং খুবই বড় একজন মানে ব্যক্তিত্বের কথার সাথে আমার সুর জড়িয়ে যাওয়ার গৌরব জীবনে বোধ করা। তার পরবর্তীকালে আরও একটা নাটক হলো, সেটা তখন আমি দল বদলেছি, উষ্ণিক বলে একটা দলে কাজ করছি ঈশিতা মুখোপাধ্যায়ের। সেখানে ম্যাক্স মুলার ভবনের একটা প্রোডাকশন হলো, ডুরেনমার্টের ম্যারেজ অফ মিস্টার মিসিসিপি অবলম্বনে বনলতার প্রেমিকেরা। তা সেখানটায় আবার ওরকম বেশ কয়েকটা গান ছিল, সব ভুলে গেছি। একটা মনে আছে, যেটা সুর দিয়েছিলাম বললে ভুল বলা হবে, তার কারণ সুরটা অ্যাকচুয়ালি তোমার এটাকে প্যারোডি বলতে পারো, তার কারণ এটা খুব পপুলার একটা হিন্দি গানের সুর তোলা, কথাটা আমার লেখা ছিল এবং সেটা একটা ব্ল্যাক কমেডি। তাতে একজন কমিউনিস্ট পার্টির একজনকে দেখানো হচ্ছিল ডিলিউশনাল একটা জায়গা থেকে, যে সে অ্যাকচুয়ালি পার্টি নিয়ে যা যা বলেছে, যে বিপ্লবের কথা বলেছে, পুরোটার মধ্যেই ভণ্ডামি ছিল ইত্যাদি ইত্যাদি। মাঝখানে অনেকগুলো রাজনৈতিক পালাবদল হয়েছে, মাঝখানে একটা বুর্জুয়া একটা দল ঢুকেছে এবং সব কিছুর পরে আবার ফিরে এসে, এবং এরা প্রত্যেকেই বনলতা বলে যে মেয়েটি তাকে বিয়ে করেছে, এ ছিল খালি তার একজন প্রথম বয়ফ্রেন্ড, যার কথা বলছি সেই কমিউনিস্ট বিপ্লবী। সে ফিরে এসে একটা টপ লাইট পরে এবং একা ওটা গাইতাম, পেছনে রেকর্ডেড মিউজিক থাকতো এবং সেটা ওই ব্লুজে সুর করা হয়েছিল। আবারও বলছি, এটার কথাটা আমার, সুর আমার নয়, শুনলেই বুঝতে পারবে। এবারে খবর দি জবর রকম, বিপ্লব টিপ্লব সব বন্দে মাতরম, ভূতুবাবু দিয়েছেন সলিড এক বাঁশ, এদেশে হলো না আর বিপ্লবের চাষ, পুরোটাই গেল কেচে, কোনো মতে প্রাণে বেঁচে রয়েছি আমি এখন, বনলতা বিবিজির পোষালাল হাঁস বলো দেখাচ্ছে কেমন, ধুসালা এমনি করে কাটে না জীবন, এবারে খবর দি জবর রকম। তা এইভাবে ওই 3-4টে জায়গা ছিল যেখানটা নাটকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মনে হয়েছিল একটা ট্রানজিশনে শুধু ডায়লগ যথেষ্ট নয়, এবং তখন ঈশিতা আমায় বলেছিল দেখ এখানটা কিছু লিখে দিতে পারিস কিনা। তা ওই 3টে বা 4টে গান লিখেছিলাম, বাকিগুলো সম্পূর্ণ ভুলে গেছি। আর যথারীতি তখন কোনো গান রেকর্ডেড থাকতো না বা নাটক রেকর্ড করা হতো না, কাজেই এটারও কোনো আমার কাছে ডকুমেন্টেশন নেই বা কারো কাছেই নেই। তার পরবর্তীকালে যেটা মনে করতে পারি সেটা হচ্ছে, গান্ধার থেকে তখন অসিত মুখোপাধ্যায় বেরিয়ে গেছেন, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশানে কৌশিক গাঙ্গুলির একটা কলেজ স্কিটের জন্য নাটক লেখা ছিল নাম বেনাম। তো সেই নাটকটা গান্ধার থেকে হলো, তো সেটা একটা মিউজিক্যাল মতো ছিল। তাতে 3-4টে না 5টা গান ছিল, কিন্তু সেটা বড় কথা নয়। ওই একটা নাটকেই জয়দা, তাপস শেঠের ছেলে, অনেকগুলো আমি নাটকে তাকে পেয়েছি, আমার অনেকগুলো নাটকে তার কড়া আলো আমার গায়ে পড়েছে। তাপস সেনকে পেয়েছি আমি ওই একটি নাটকে, যেটি ওই নাম বেনাম, এবং তাতে অনবদ্য একটা আলো করতেন উনি। এই নাটকটায় একটা খুব মজার ব্যাপার হতো, সামনে যেরকম দর্শক যেরকম বসে প্রসেনিয়ামে, সেটা তো বসতো, পুরো স্টেজের পেছন জুড়ে গ্যালারি করা থাকতো এবং অভিনেতারা সেখানে বসতো। তার মাঝখানে সেই ভিড়টাকে বাড়ানোর জন্যে অনেকগুলো স্ট্যান্ড লাগিয়ে তার উপরে কাকতারুয়ার মতো মাথা, কোনোটায় টুপি, এরকম করে পুরো গ্যালারি ভর্তি। সামনে থাকতো একটা
ফুটবলের গোলপোস্টের নেটের মতো একটা জাল, তাতে বড় বড় ফুটো থাকতো। তা অভিনেতাদের যার যখন পার্ট, তারা তখন ওই ফুটো দিয়ে ডাইভ খেয়ে ডিগবাজি খেয়ে স্টেজে পার্ট বলতে শুরু করতো, তলা দিয়ে ঢুকতো, সাইড দিয়ে ঢুকতো, এইসব আবার করে গ্যালারিতে ফিরে যেত। এবং রিয়াকশানটা দুদিক থেকে হতো, সোপ অপেরার মতো। মানে যখন নাকি হাসছে লোকে, কাঁদছে, হাততালি দিচ্ছে, তখন সামনে থেকে পেছন থেকে সব হচ্ছে, আর কোরাসে পেছন থেকে গাইছে। মানে একটা কার্নিভ্যালের মতো ছিল। তাতেও মেলানো মেশানো অনেকগুলো সুর ছিল, কিছু সুর প্রচলিত নাটকে। ওটা একটা খুবই পপুলার একটা ধরন, যে কথাগুলোই যেহেতু মুখ্য হয়, সুর নয়, কাজেই নাটকে তো ওরকম রয়্যালটির খুব একটা ব্যাপার থাকে না। সেই জন্যে ওই কোনো একটা প্রচলিত গান থেকে হয়তো সুরটা নেওয়া হলো, তাছাড়া বাকিটা কথা টথাগুলো নিয়ে ভাবা হতো। তা ওই নাটকটা কৌশিক গাঙ্গুলির লেখা ছিল। কৌশিককে আমি কখনো ওটার কথা খুব বলতে শুনি না, কাজেই ওটার অন্য একটা সুর কৌশিক করেছিল, কিন্তু সেটা আমরা জানি না, আমরা শুনিনি। ওটা সুরগুলো আমি করেছিলাম। তার মধ্যে একটা সুর এই মুহূর্তে মনে পড়ছে, যেটা ওই রকমভাবে কপি সুর নয়, তবে প্রচলিতই বলতে পারো। কথাগুলো মজার বলে আমি সেটা একটুখানি তোমায় করে শোনাচ্ছি। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যজ্ঞের আগুনে। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যজ্ঞের আগুনে। আম পাকে, এভাবেই পাকে প্রেম, পরিণতি পরিণয়। আমরা রাজার ছেলে কিংবা ও পরিণয়, তাই তো মিটিং করে বিয়েটা পাকাতে হয়। আম পাকে, আম পাকে, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যজ্ঞের আগুনে। আম পাকে, হা হা হা, দেবতারা করে বিয়ে, কি কি কি, দেবতারা করে বিয়ে মহাকাশে দাঁড়িয়ে, তাই নাকি, তাই নাকি, হানিমুনে চলে যায় জ্যোতিষ্ক ছাড়িয়ে। আমরাও যাব, আমরাও যাব। না 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 না, আমরা, ও ইয়েস, আমরা থাকবো পড়ে বিছানার খাঁচাতে। আমরা থাকবো পড়ে বিছানার খাঁচাতে, তবুও কত সাত ঘর বেঁধে বাঁচাতে। আম পাকে, এবং এরপরে তারপরে কোরাস চলে, ইত্যাদি ইত্যাদি। তা এই গানগুলোর মধ্যে দিয়ে যখন আমি একটা জার্নি চলছে, ধরো আমার অভিনয়েরও পাশাপাশি, এর মধ্যে কিন্তু তখন আমি চাকরি ছেড়ে দিয়েছি। কাজেই তখন আমাকে গ্রাসাচ্ছাদনের জন্য ফিল্ম, বা তখন তো টেলিভিশনের এত রমরমা হয়নি, কাজেই আমাকে জুনিয়র আর্টিস্টের কাজ করতে হচ্ছে। নাটকে এই যে একটু একটু করে আমি গানের সূত্র ধরেই আস্তে আস্তে বড় চরিত্র পাচ্ছি, লোকে জানছে, এবং পরবর্তীকালে আরেকটু বড় চরিত্রে আমাকে কাস্ট করা হচ্ছে, এটা আমাকে তখন ওই কনফিডেন্সের সূত্রটা কিন্তু গান। প্রথমেই অভিনয় করতে নামলে হয়তো আমি সেই জোরের জায়গাটা পেতাম না, নিজের কনফিডেন্সটা পেতাম না। এবং এটা করতে করতেই তারপরে আমি যখন আস্তে আস্তে থিয়েটার করছি, তখন একটা সময় গানটা অফ হয়ে গিয়ে সেটা পুরোপুরি তুলনামূলকভাবে বলতে পারো যে অভিনয়ে গানের কোনো ভূমিকা নেই, সেই রকম অভিনয়ের মধ্যে এসে পড়ছি। এবং সেই অভিনয় দেখতে আবার বিভিন্ন ফিল্মের ডিরেক্টররা আসছেন, তারা এসে আমাকে বড় কাজ দিচ্ছেন। আমার জীবনের সব বড় কাজগুলোই ওই থিয়েটারের সূত্র ধরে। মানে তপন সিনহা এসে আমাকে আজব গায়ের আজব কথায় ডেকেছিলেন। তারপরে পাপ বলে একটা নাটক করি সোহাগ সেনের অনসম্বল বলে দল থেকে, সেখান থেকে অপর্ণা সেন পারমিতার একদিনের জন্যে, ব্রাত্য বসুর উইঙ্কল টুইঙ্কল লেখা নাটক উইঙ্কল টুইঙ্কল করছি, সেই সূত্রে তখন রাস্তা বলে একটা কাজ, ব্রাত্যর প্রথম ছবি। তা এইগুলো সবই কিন্তু ওতপ্রোতভাবে একটার সাথে আরেকটা জড়িয়ে জড়িয়ে এগোচ্ছে। এবং
তারপর 2002-এ ধরো একটা ছবি যেটা কমার্শিয়ালি কমার্শিয়াল হিট করে গেল, এবং কমার্শিয়াল মার্কেট সবসময় তোমাকে একটা কিছু ব্র্যান্ড করে দেবে। তখন ওই নেগেটিভ চরিত্রে কাজ করছি, এটা ব্র্যান্ডিং হয়ে যাওয়ার পরে পর আমি নেগেটিভ করতে করতে ওটারই একটা ব্র্যান্ডিং তৈরি হয়। কিন্তু একটা মজার ব্যাপার যে পারমিতার একদিন যখন করি, তারপরে গয়নার বাক্স হওয়ার কথা ছিল, সেটার আমি ওয়ার্কশপও করেছি। এবং তখন গয়নার বাক্সে আবার একদম মানে পারমিতার একদিন দেখে অনেকেই বলেছে তুমি কি নর্থ ক্যালকাটার ছেলে, মানে অনেকেই জানে না যে আমার রুটটা হচ্ছে মানে আমার বাবা বা ঠাকুরদা তারা বাংলাদেশে থাকতেন, ফরিদপুরে, মা ঢাকা। তা সেখানটা আমি যে চরিত্রটা করি নর্থ ক্যালকাটার একটি ছেলে, বাচনভঙ্গিতে সবারই মনে হয় যে আমি অ্যাকচুয়ালি নর্থ ক্যালকাটা থেকেই বিলং করি, কয়েক পুরুষ। আমি যদি আবার গয়নার বাক্সটা তখন হতো, তখন বিভিন্ন কারণে ওটা আটকে গেল, অনেক বছর পরে হলো, তখন আর আমার করা হয়নি। গয়নার বাক্সটা হলে ওটা কিন্তু একদমই আমাকে আবার বাংলাদেশি অ্যাকসেন্টে করতে হতো। আচ্ছা, এবং সেটা যদি আমি করতাম তখন, তাহলে হয়তো আমার অভিনয়ের যে কেরিয়ার সেটা অন্যভাবে গড়ে উঠত। কিন্তু যেহেতু তারপরে আমি তখন, কারণ 2002 অবধি শুধু সিরিয়াস ফিল্ম মেকারদের সাথেই কাজ করেছি, তারপর যেহেতু আমি চলে গেলাম ওই কমার্শিয়ালে, এবং তারপর আমার জন্যে নয়, বিভিন্ন কারণে সময়ের একটা ওই রকম ছবির চাহিদা ছিল, সেটা হিরোর কারণে, সেটা প্রোডাকশন হাউস, গান, সব কিছু মিলে ঠিলে পরপর ছবিগুলো যেহেতু ব্যবসায়িক সাফল্য পেতে লাগলো, কাজেই তখন তারপরে ওই ব্র্যান্ডিংটা তৈরি হয়ে গেল। স্যার এগুলোর মধ্যে কুইনাইনের জার্নিটা কোন টাইমটায় হয়? ওই 2002 যখন বলছি, প্রায় তখনই। পরপর আমরা দুটো ছবির জন্যে নর্থ বেঙ্গল গেছিলাম, একটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস হায়ার, আর একটা হচ্ছে আবার অরণ্যে। আচ্ছা, তা ওখানটায় বিদীপ্তা দুটো ছবিতেই ছিল, যিশু ছিল আবার অরণ্যেতে। তো স্পেশালি আবার অরণ্যটা যখন পরে হচ্ছে, তখন যিশু গিটার নিয়ে গেছিলো, এবং আমরা তিনজন প্রত্যেকদিন সন্ধেবেলা গান বাজনা করতাম খুব। তারপরে সমবয়সী আরও অনেকে ছিল, সবাই তখন জয়েন করতে থাকলো, রূপা, চৈতি, টাবু, উনা, গৌতম ঘোষের মেয়ে, সবাই মিলে বিকেলবেলাটা বেশ সন্ধেবেলা আসর মতো বসতো। তখনই আমরা ওই গান বাজনা করতে করতে ভাবি যে যদি একটা অল অ্যাক্টার্স ব্যান্ড করি কেমন হয়। তার হয়তো বছর ছয়েক আগের থেকে বাংলা ব্যান্ডের মুভমেন্টটা খুব এখানটায় ইন আর কি। হ্যাঁ, কারণ ওই 92-93 নচিকেতা, সুমন, অঞ্জন ওদের একটা ধারা শুরু হলো। 97-98 থেকে আমার যদ্দূর মনে পড়ছে বাংলা ব্যান্ডের একটা রমরমা শুরু হলো। তা তখন ওটার সবাই তখন ভাবছে যে নিজেদের এক্সপ্রেস করার জন্য, মানে আমরা যখন খুব ছোট তখন সবাই নিজেকে এক্সপ্রেস করার জন্য লিটল ম্যাগাজিন বার করার কথা ভাবতো। তার পরবর্তীকালে মানে ওই অ্যাডলোসেন্সে তখন একটা কোনোভাবে নিজেকে এক্সপ্রেস করতে ইচ্ছে করে। পরবর্তীকালে সবাই তখন বাংলা ব্যান্ডের কথা ভেবেছিল, গান লিখছে। তারপরে সবাই শর্ট ফিল্ম বানাতে শুরু করলো। তারপরে এইরকমভাবেই তো নিজেদের, তার আগে আমাদের মানে আগের জেনারেশনে সবাই কবিতা লিখতো ওই সময়টায়। তা এইরকমভাবে তো সবাই আসলে, এটা হচ্ছে এক্সপ্রেশনারি বিভিন্ন ধরন, সবাই একটা ধারা খুঁজে নেয়। এখন যেরকম সেটা ফিল্মে এসে দাঁড়িয়েছে, তা তখন ওই রকম একটা ব্যান্ডের একটা কাল্ট চলছে, এবং সেটার মধ্যে তখন আমরা ভাবি, এবং আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে যারা আমাদের সাথে বিভিন্নভাবে আমরা জানি যে খুব ট্যালেন্টেড, তাদের অ্যাপ্রোচ করি। সবাইকে তো নয়, মানে পেরে ওঠা সম্ভব নয়। তা 9 জন মিলে কুইনাইন তৈরি হয়। এটার মানে কুইনাইন কেন? মানে কোনো মানে নেই, 9 জন তাই কুইনাইন। প্রথমে 10 জনের একটা টিম কথা হয়েছিল, রূপা তখন জয়েন করবে না, কে একজন জয়েন করবে বলেছিল, তখন ঠিক হচ্ছিল টেন্টেটিভ। এরপর কুইনাইন এক সময় ভেঙে যায়, ভেঙে গিয়ে আমরা একটা শো করি যেটা আমরা 4 জন করেছিলাম, তখন নাম হয় ভুইফোর। হ্যাঁ, কাজেই এটার মধ্যে ঠিক কুইনাইনের মধ্যে পরে আমরা নানাভাবে ব্যাখ্যা করেছি, কিন্তু আগে 9 থেকে কুইনাইন মাথায় এসছে, তারপরে সেটাকে বিভিন্ন রকমভাবে ভাব সম্প্রসারণ লিখো করে সেটার বিভিন্ন রকম মানে কায়দাবাজি করা হয়েছে। কিন্তু আমাদের সত্যি সত্যি কুইনাইনের সাথে একমাত্র 9কে খুঁজে পাওয়া ছাড়া আর কোনো রকম কুইনাইনের কোনো ভূমিকা ছিল না। এবং সেখানটা প্রাথমিকভাবে যখন নাকি আমরা কুইনাইন ফর্ম করেছি, তখন মনে হয়েছিল যে ব্যাপারটা এতটাই চমৎকার হবে যে একজন গান লিখছে, আরেকজন সুর দিচ্ছে, আরেকজন গাইছে। পরে দেখা গেল যে গান লিখছে সেই নিজের গানে সুর দিয়ে নিজে গাইবার চেষ্টা করছে, যারা ততটা লিখতে পারছে না তাদের ভাগে গান কম পড়ছে, তারা হাই হাই করছে এবং রেগে যাচ্ছে। তার মধ্যে সবার সিরিয়াসনেস এক নয়।
আমি আর খরাজ দুই বুড়ো গিয়ে বসে থাকছি, আর বাকি সব গিয়ে কে ফোনে প্রেম করছে, কে এসে পৌঁছচ্ছে না। আর একটা ব্যান্ডের ক্ষেত্রে কি হতো, সবারই মানে তখন অন্তত ক্রাইসিস থাকতো যে ব্যান্ডটা যদি ভেঙে যায় তাহলে আলাদা আলাদাভাবে মিউজিশিয়ান হিসেবে কারো হয়তো সেরকম একটা পায়ের তলায় জমি থাকবে না, কাজে ব্যান্ডটা টিকিয়ে রাখাটা খুব জরুরি। এখানে প্রত্যেকেরই তো পায়ের তলায় জমি রয়েছে, তারা প্রত্যেকেই তখন মোটামুটি স্টারলেট, মোটামুটি কাজকর্ম করছে, তারা টেলিভিশনের বাজারে বেশ তাদের একটা রমরমা রয়েছে, ছবিও করছে অনেকে, তার মধ্যে কম বেশি রয়েছে, কিন্তু প্রত্যেকেরই একটা গুরুত্ব তৈরি হয়েছে। কাজে কারো ক্রাইসিস ওটা নয় দলটা না থাকলে কালকে থেকে আমাকে কেউ চিনবে না। কাজেই প্রত্যেকেরই নিজের মতো করে একটা মানে কি বলবো, প্রায়োরিটি, হ্যাঁ প্রায়োরিটি পাওয়ার একটা আহ্লাদ তৈরি হচ্ছে। তার মধ্যে বয়সেরও তো রকম ফের থাকছে, তাতে সবার ম্যাচিউরিটি একরকম থাকছে না। যাই হোক, তা যে কোনো কারণেই হোক, যতদিন চলেছিল আমরা খুব আনন্দ করেছিলাম। তখন ওটা হাইস্ট পেড দল ছিল, কিন্তু আমাদের সবার ভাগে এইটুকু করে টাকা পড়তো, 9 ভাগ হতো তো, তারপর আবার টেকনিশিয়ান পেমেন্ট অমুক তমুক করে প্রায় কিছু থাকতো না, কিন্তু খুব এনজয় করেছি। স্যার, যেহেতু গান এবং থিয়েটার বা নাটক নিয়ে কথা হচ্ছে, অডিও নাটক কখনো আপনি করেছেন? করেছি, কিন্তু সত্যি কথা বলতে কি যতটা করা উচিত ছিল ততটা হয়তো করিনি। আচ্ছা। মানে আসলে আমরা যখন ছোট, এই কথাটা বারবার বলতে গেলে না মনে হয় কি ডাইনোসরের আমল নিয়ে কথা বলছি আর কি। হ্যাঁ, কিন্তু সত্যি গত 30-35 বছরে পৃথিবীটা তো খুব বদলে গেছে। আমাদের ছোটোবেলা যেরকম ধরো পুজোর গানের একটা HMVর বই বেরোতো, তাতে গানের লিরিক দেওয়া থাকতো, এবং কাড়াকাড়ি করে আমরা সেই খুব ভালো পেপারে শিল্পীদের ছবি দেওয়া, গানের কথা দেওয়া থাকতো। ওটা একটা হাতে পাওয়া একটা দারুণ ব্যাপার ছিল। ঠিক সেরকমই বেতার জগৎ বলে একটা বই বেরোতো, তাতে প্রোগ্রামগুলো দেওয়া থাকতো, বিভিন্ন ইয়ের সম্বন্ধে দেওয়া থাকতো, আর কণ্ঠ যাদের শোনা যেত তাদের আমরা রেডিওতে দেখতে পেতাম না। আর অডিও তো তখন অন্য কোনো অল্টারনেটিভ হয়নি, তখনও টেপ রেকর্ডার খুব ঢোকেনি, স্পুল খুব কিছু মানে সেই অর্থে ক্লাসি লোকের বাড়িতে থাকে, গ্রামাফোনও খুব মানে সহজলভ্য নয়। এবার রেডিওর নাটক শুনতাম আমরা, এবং ছোটোবেলা মনে হতো যে আমি ওই 15 মিনিট কি আধ ঘন্টার একটা নাটক শুনছি, আবার এক সপ্তাহ বাদে শুনতে পাবো। আমি শুনতে পাচ্ছি না, কিন্তু স্লাইস অফ লাইফটা ঠিক ঘটে চলেছে, তাই নিয়ে একটা ফ্যান্টাসি চলতো যে তারপরে আর কি হতে পারে, চোখে দেখতে পেতাম প্রায় আমরা। তো সেই শিল্পীদের চোখে সবাইকে দেখতে পেতাম না, কিন্তু গলা শুনে তাদের একটা চেহারা তৈরি করে রাখতাম মনে। এরপরে যখন আমি অভিনয়ে এলাম তখন টেলিভিশন একদম নতুন নতুন ঢুকছে, তাতে ফিকশন শুরু হচ্ছে। ওটার আগ্রহটা তখন খানিকটা রেডিওকে আস্তে আস্তে তখন প্রথম একটা জোয়ার এলে যেটা হয়, একটু ব্যাকফুটে ঠেলে দিতে লাগলো। কাজেই তখন প্রাথমিকভাবে যে আমি ওটার জন্য খুব তাগিদ বোধ করলাম তাও নয়, মানে প্রথমে ওই ছবি এবং টেলিভিশনের ক্ষেত্রেই নিজেকে কোথাও একটা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা বেশি করে হলো। আবার অডিও ঘুরে এলো FM-এর হাত ধরে। তা ওই রকম সময়ে আমি একবার সুভাষ বোসের, আমি কি করেছি মানে হাতে গুনতে পারবো, সুভাষ বোসের ওপরে একটা কোনো একটা FM থেকে, আমার কোন FM সেটাও খেয়াল নেই, একটা ওই একটা বায়োগ্রাফি হয়েছিল, তো সেটাতে আমি শিশির বোস করেছিলাম। এছাড়া পলাশিতে একটা কোথাও একটা পলাশির হিস্ট্রির ওপরে একটা অডিও ওই লাইট অ্যান্ড সাউন্ডের জন্য হয়েছিল, মোস্ট প্রবাবলি সেটা আমি মির্জাফর করেছিলাম। আর এই কিছুদিন আগে যেরকম মীরের একটা গপ্প, মীরের থেকে অক্রুশ সংবাদ বলে একটা কাজ করলাম। আর একটা দুটো গল্প পাঠ ছাড়া আমি একটা অডিও বুক একবার পড়েছিলাম, সেই অডিও বুকের কাজটা করেছিলাম। একটা এবারও ভয়ঙ্কর বলে একটা বইয়ের পাঠ করেছি। আরেকটা ইম্পর্টেন্ট কাজ করেছিলাম, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দর 6টা স্পিচের বাংলা অনুবাদের একটা সিডি বেরিয়েছিল। মানে এটা হচ্ছে যখন নাকি উনি শিকাগো থেকে ফিরে প্রথমে সাউথ ইন্ডিয়ায় নামেন এবং সেখান থেকে কলকাতা ঢোকেন, এর মাঝখানে শোভাবাজার রাজবাড়ি অবধি 6টা বক্তৃতা, সেগুলো বড় বড়, মানে একটা সিডি একটা প্রায় 20 মিনিট করে সে পেল্লায়। তো সেইটা একটা আমার মনে হয়েছিল খুব, মানে আমার কাছে খুব অন্যরকম কাজ, কারণ
সেই অর্থে তো বক্তৃতা খুবই ড্রাই, ছটায় সেটাকে ধরে রাখা এবং সেটাতে যে খুব সাউন্ড এফেক্ট কিছু ব্যবহার করা হচ্ছে তা নয়, খুব সামান্যই ব্যবহার করা হয়েছিল। সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং কাজ ছিল। প্লাস নিশ্চয়ই স্বামী বিবেকানন্দর ভয়েসে ওটা করার ব্যাপার। এছাড়া খুব বেশি কাজ আমার অডিওতে করা হয়নি, কিন্তু আমার খুব ভাল লাগে। যেরকম বাংলা ছবিতে তো এখনও ডাবিং করতে হয়, হিন্দি কাজ আমি যে কটা করেছি, খুব বেশি নয়, 7টা কাজ করেছি, কিন্তু তাতে সিঙ্ক সাউন্ড থাকে, কাজেই ওই সমস্যাটা থাকে না, সমস্যা বলো বা ভালো লাগা বলো। বাংলা ছবির ক্ষেত্রে তো আমার মনে হয় যে আমি একবার যখন অভিনয় করে আসি, পরে আমি দেখে দেখে যখন করছি, তখন আমি সেটাকে প্রায় আরও 30% to 35% এনহ্যান্স করতে পারি আমি যখন ডাবিং করছি। কত ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি একটা করে বেরিয়ে গেছি, যখন নাকি আমি ডাবিংয়ে গেছি তখন সম্পূর্ণ একটা অন্য কণ্ঠ করেছি, অন্য স্পিচ প্যাটার্ন করেছি। তা সেইগুলো তখন কনসিস্টেন্সি রাখা খুব অসুবিধে হয়, যেহেতু ছেড়ে ছেড়ে শুটিং হচ্ছে। থিয়েটারে রাখা যায়, ছবির ক্ষেত্রে 3 দিন বাদে করছি, 7 দিন বাদে করছি, হাজার রকম সমস্যার মধ্যে করছি, সব সময় হয়তো ওটা ওরকমভাবে রাখা যায় না। মাঝখানে নিউজ পড়েছি আমি কিছুদিন। আচ্ছা, সেটা একটা কলকাতা টিভি না কাদের একটা নিউজের সেকশন হতো, সেলিব্রিটির একটা নিউজ সেকশন, রোববার করে বোধহয় সকালবেলা পড়া হতো, এবং সেটা মোস্ট প্রবাবলি লাইভ থাকতো, যার জন্যে ওই খাস খবর ঠাস খবরের মতো করে তাতে দুটো সেকশন থাকতো। একটা সেকশন আমার বিরক্ত লাগতো, সেটা ওই টেলিপ্রম্পটার দেখে দেখে পড়া, আর আরেকটা থাকতো সেগুলো একটু মুচমুচে খবর কতগুলো, সেগুলোর মধ্যে অতটা হয়তো রাজনৈতিক বা ভীষণ দায়িত্ববান নেই, বিভিন্ন রকম চুটকি টাইপের খবর টবর দেওয়া হচ্ছে, এখানে এইটা হয়েছে, ওখানে ওইটা হচ্ছে, সত্যি মিথ্যে মেশানো কিছু মনে হতো আমার, কিন্তু সেগুলো একটু অ্যাক্টিং করে পড়া যেত। আচ্ছা, কাজে সেই সেকশনটা আমি তখন একটু এনজয় করতাম, যেটা ঠিক নিউজ সেকশন নয়, বা আমাকে ঠিক নিউজ অ্যাঙ্কারের মতো, তার তো একটা ডিসপ্যাশনেট ভঙ্গি রাখতে হয়, প্রত্যেকটার অডিওর কাজ আলাদা আলাদা। নিউজ অ্যাঙ্কারের কোনো সময় আবেগের মধ্যে ঢুকলে চলবে না প্রায়। তা সেইটা ওই একটা কাজ করেছি, সেটা এক্ষুনি বলতে গিয়ে মনে পড়লো। এটাও মানে রেকর্ড বোধহয় সবাই ভুলেছে, তোমার কাছে তাও রেকর্ডটা রইল আর কি। এটার ছিল না, মোটামুটি অডিওর বলতে গেলে এই আর কি আমার। তো স্যার, রনি আঙ্কেল, আমি বারবার স্যার বলছি আমার নার্ভাসনেস থেকে। তো রনি আঙ্কেল, এই যে 2002-এর টাইমটা বললে, 2002-তে তোমার প্রথম কমার্শিয়াল মুভি যখন বেরোয়, আমার যতদূর মনে হয় 60-70% তো নেগেটিভ ক্যারেক্টারেই তোমার রোল আসা শুরু হলো, কিন্তু সেখানে একটা টাইমের পর নেগেটিভ রোলেও তুমি কমেডি একটু একটু করে ঢোকানোর চেষ্টা করলে, অ্যান্ড তোমার কমিক টাইমিংয়ের আই এম আ ভেরি বিগ ফ্যান। মানে তোমার কমেডি, আমি তো অ্যাক্টার নয়, আমি অ্যাক্টিংয়ের জানি না, কিন্তু আমি যে কটা ইন্টারভিউজ যে কোনো অ্যাক্টারে শুনেছি, সবাই বলে যে কমেডি ইজ দি মোস্ট ডিফিকাল্ট জনরা টু ট্যাপ। তো সেইখানে তোমার এই কমিক টাইমিংটা ডেভেলপ করলো কী করে? আমার প্রথম কোনো চরিত্রে, মানে কোনো কমিক চরিত্র করেছি, এটা আমার মনে পড়ে, আমাদের বন্ধু নির্দেশক ছিল দেবাংশু। দেবাংশু মারা গেছে। দেবাংশুর একটা কাজ করছিলাম আমি তখন, মহাপ্রভুর পরে রানী রাসমণির ওপরে ওর একটা কোনো কাজ হয়েছিল, তাতে আমি একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার করেছিলাম, একটু ভিলেনিশ, নায়েব গোছের একজন, সে বিভিন্ন জায়গায় কাটিটাটি করে আর কি। সেইটা প্রথম আমি একটু আঞ্চলিক ভাষায় এবং এই করে করতে শুরু করলাম। আর দেবাংশু খালি হয়ে হচ্ছে না মাইরি, আমি না কমেডি করতে পারি না একদম, আমি খুব খারাপ। বলে হচ্ছে কর না বলে, ওইটা হচ্ছে আমার প্রথম কাজ, যেটা নিয়ে একটা অ্যাপ্রিসিয়েশন পেলাম, এবং প্রথম নিজেকে আমি কোনো সেই অর্থে মজার চরিত্রে ট্রাই করলাম। সব থেকে বড় তারপরে আমার যেটা ওয়ার্কশপ হলো, যেটার পরে আমাকে বলতে পারো কমেডি নিয়ে ঘুরে দাঁড়াতে হয়নি, বা কমেডির সম্বন্ধে আমার প্রেমটা দেখার জায়গা থেকে নিজে পারফর্ম করার জায়গায় উথলে উঠল, সেটা হচ্ছে এক আকাশের নিচে। রবি ওঝা আমার বিভিন্ন গুরুর মধ্যে আরেকজন গুরু, তার একটা কাজ করেছিলাম আমরা এক আকাশের নিচে বলে, সেটা প্রায় কত 5-6 বছর চলেছিল আর কি, 1175 এপিসোড কাজ করেছিলাম। তো সেটায় আমার যে চরিত্রটা ছিল, আমি আর সুদীপা বসু স্বামী স্ত্রী একটা ফ্যামিলিতে
বড় ভাই, মেজো ভাই, ছোটো ভাই, আমি হচ্ছি মেজো ভাই, মেজো ভাইয়ের বউ। এরা হচ্ছে বাড়ির মধ্যে একটু মানে ব্ল্যাক শিপ আর কি। তারা ওই একটু কোট আনকোট মানে প্রথাগত মধ্যবিত্তের তখন যেসব ইয়েগুলো ছিল, ট্যাবুগুলো ছিল, মানে একটু মদ খায়, একটু সেলফিশ, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে একটা জয়েন্ট ফ্যামিলি ভেঙে। তো সিনটা করছি 2-3 বার করে মনিটর হয়েছে, প্রথম সিন হচ্ছে। ফাইনালি যখন টেকটা হবে, দৌড়ে সেটা আমি বহু জায়গায় বলেছি, মানে ওই একইভাবে বলেছি, কারণ ওই লাইনটাই আমার কানে বাজে আর কি। কানে এসে রবি বলে গেল, আবিস্কো কমেডি মে ট্রাই কর, বলে বেরিয়ে চলে গেল। এবার কমেডি মে ট্রাই কর কি, মানে আমি মনিটর করেছি একটা অন্যভাবে। এবার তারপরে আমি ফাইনাল টেকটা দিতে যাব, তখন বলে গেল। এবং সেই মুহূর্তে, প্রতি মুহূর্তে আমি আবিষ্কার করতে করতে যাচ্ছি যে একটা জিনিস অভ্যেস করে রাখার পরেও প্রত্যেকবার সেই সময়ের ইম্পালসে আমি নিজের মজাটাকে খুঁজছি, অসঙ্গতির মজা খুঁজছি, লোকে কিসে মজা পেতে পারে এলিয়েনেটেড থেকে ভাবছি। অনেকগুলো পাশাপাশি ট্রেনিং আমার একসাথে চলছে, এবং মনের মধ্যে একটা কোথাও সান্ত্বনা পুরস্কার দাঁড়িয়ে রয়েছে, এই তো প্রথমবার ট্রাই করছি, এতক্ষণ তো ইয়ে করেছিলাম, মানে অন্যভাবে করেছিলাম, যদি খারাপ হয় তাহলে কেউ বকবে না। এবার সেই শটটাই রয়ে গেল, এবং এই ক্যারেক্টারটাকে একটু একটু করে তার কমেডির ভূমিকা বাড়তে বাড়তে, মানে একটা সময় এমন হলো আমার মনে আছে যে রাস্তা দিয়ে লোকে যেতে যেতে বলেছে যে ওই এক আকাশের নিচে যেই সময়টায় হয়, ওই সময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হা হা করে, মানে সব বাড়ি থেকে হাসির আওয়াজ শুনলে বুঝতে পারতো যে আমার সিন শুরু হয়েছে। মানে লোকে দেখলে হাসছে তার আগে, কিছু করবার আগেই। তা ওটা থেকেও আমার এই ট্রেনিংটা হয়েছে। আরেকটা বোধোদয় হয়েছিল, কোনো একটা চরিত্রকে দীর্ঘদিন টানতে গেলে সেই চরিত্রটাকে এরকম বোঝা হয়ে যায়। আমি অন্তত 2বার রবিকে গিয়ে বলেছি, আমি আর আমার ক্যারেক্টারটা টানতে পারছি না, আমার ক্যারেক্টারটা শেষ করে দাও, নইলে বদলে অন্য একটা আনো, আমি পারছি না আর। কারণ আমার ক্যারেক্টারটা থেকে আর কিচ্ছু আবিষ্কার করার নেই। আমি সিনটা শুরু হবার পরে সকালবেলা গিয়ে জানি আমি কী বোকামি করব। আমার ঘরের প্রত্যেকটা ইঞ্চি জানা, আমি জানি আমি কোথায় তুড়ি মেরে মেরে লোকজনকে রিয়্যাক্ট করাবো। ডিরেক্টরেরও আলাদা কোনো অ্যাঙ্গেল এক্সপ্লোর করার কিছু নেই, সিনেমাটোগ্রাফারের কিছু আলাদা করার কিছু নেই, আমারও আলাদা আর কিচ্ছু করার নেই। আর রবি বলতো, এত ভাবিস না, আমার ওপর ভরসা রাখ, তুমি বলতো তুমি করো না। এবং সেটা শেষ দিন অবধি মানুষের ভালোবাসা পেয়েছে। কাজেই আমার ওই বয়সের ক্ষেত্রে আমি যেটা ভাবছি সেটাই সবটা ঠিক ভেবেছিলাম তা নয়। আবার একটা অভিনেতা দীর্ঘদিন ধরে একটা চরিত্র চলতে চলতে জেমস বন্ডেরও বোর্ডম কাজ করে, সেটাও মানে আমরা বাইরে থেকে ভাবি যে এত উচ্ছ্বাস যেখানটায় হচ্ছে তার তখন এত কিসের রে, তোর এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, এরকম বাড়াবাড়ি করার কি কারণ রয়েছে। কিন্তু ওটা যে লোকটা বইছে সেই বুঝতে পারে যে তার তখন একটা কষ্ট হতে থাকে, মানে তার মানে একটা মানুষ হিসেবে একটা মানুষের যেরকম সার্চ চলে, প্রতি মুহূর্তে তার গোল বদলায়, প্রতি মুহূর্তে তার স্বপ্ন বদলায়। তোমার আগের দিনের স্বপ্নের সাথে আজকের স্বপ্নের তো মিল থাকবে না, তোমার প্রত্যেক অ্যাচিভমেন্টের সাথে সাথে পরের দিনের স্বপ্ন বদলাতে থাকবে। চরিত্রটা কোথাও মনে হয় থেমে গেছে। দ্বিতীয়ত, তুমি যেরকমভাবে চরিত্রটার স্বপ্ন দেখাতে চাইছো বা যা যা চাইছো, ভাগ্যনিয়ন্ত যে বেদব্যাসরা রয়েছে যারা লিখছে তাদের সাথে তোমার হয়তো মিলবে না, ডিরেক্টরের সাথে মিলবে না, বা ওই 6 বছর কাজ মানে তো 3বার তার স্ক্রিপ্ট রাইটার, 4বার তার ডিরেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। কাজেই প্রতি মুহূর্তে একটা টার্ময়েলের মধ্যে সে পড়তে থাকে, সে যেভাবে চাইছে তার জীবনটা সেভাবে চলছে না। যদিভাবে এটাকে অল্টারনেটিভ একটা বাঁচা বলো, প্যারালাল ইউনিভার্সে, অভিনেতার বাঁচাটা তো সবসময় তাই, অন্য একটা চরিত্র মানে হচ্ছে সে অন্য একটা জীবনযাপন করছে। এবং একমাত্র অভিনেতারই এই জায়গাটা থাকে যে আমাদের প্রত্যেকের তো অনেকগুলো সম্ভাবনা থাকে। এবার একটা মানে এটাও বহুবার বলা একটা কথাই আবার বলছি বোঝাতে সুবিধের জন্যে, যে ধরো ফ্লাওয়ার শোতে তুমি একটা ফুল দিচ্ছ, সেটা এত বড় একটা ডালিয়া বা চন্দ্রমল্লিকা হলো, আরও অজস্র কুড়ি হয়েছিল, সেগুলো কেটে ফেলে এটাকে বড় করা হয়েছে। আমাদের জীবনটা তো ওই রকম, আরও অজস্র কুড়ি ছিল, তার কিছু ভালো কিছু খারাপ। অভিনেতাই হচ্ছে সে যে ওই কুড়িগুলো হয়ে বাঁচতে পারে, এবং সেটার জন্য তাকে কেউ কখনো বলে না তুমি পাগল, তুমি ভয়াবহ, বা তোমার এটা করা ঠিক হচ্ছে না। তুমি তখন খারাপ ভালো বিভিন্নভাবে নিজের ওই জীবনটাকে চেখে দেখতে পারো। কাজে একমাত্র অভিনেতার ওই প্যারালাল অনেকগুলো লাইফ লিড করার যে মানুষের একটা স্বপ্ন, আশা, ইচ্ছে, ফ্যান্টাসি, সেগুলোর মধ্যে একজন অভিনেতা বেঁচে থাকতে পারে। কাজেই ওটার একটা অসম্ভব লোভ থাকে, যার জন্য দেখবে হাজার গন্ডা বড় বড়
তুমি চাকরি বলো, পেশা বলো, বিভিন্ন কিছু বলো, ছেড়ে সবাই এই জায়গাটায় যদি একবার কখনো কাজ করে ফেলে, এই দংশন থেকে তার মুক্তি পাওয়া খুব মুশকিল। তার ফিরে ফিরে ওখানটায় খুনের জায়গায় ফিরে ফিরে তাকে আসতেই হবে। হ্যাঁ, তো স্যার এইখানে এই যে নেগেটিভ ক্যারেক্টারটা যখন শুরু করলেন, তখন যেমন আপনি বললেন যে ওই সবাই হাসছে, মানে বুঝতে পেরেছি যে আমি ওই ইমোশনটা ইভোক করতে পেরেছি। তো ওই টাইমটায় এই যে এত কনসিস্টেন্টলি বা মেজরিটি নেগেটিভ ক্যারেক্টার্স করে তোমার নিজের ওপর বা কোনো ইম্প্যাক্ট হয়েছিল? মানে এই যে এত নেগেটিভ, মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। মানে বাবা মা তো তোমাকে অনেক ছোটো থেকেই, মানে আমার অনেক ছোটো থেকেই তোমায় চেনে। তো আমার সিনেমাটা মনে নেই, কিন্তু সেখানে একটা নেগেটিভ রোল করেছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে রনি আঙ্কেল কেমন এরম কেন করলো? তখন মা বললো তোর খারাপ লেগেছে? যে হ্যাঁ, যে ওটাই ওনার কাজ। তো ওটা আমার জায়গাটা এসে ওটা ইনোসেন্স থেকে। তো ওই ওই একটা হেট্রেড জেনারেট করা, সেটা কি পার্সোনালি আপনাকে কখনো এফেক্ট করেছে বা আপনার ফ্যামিলির উপর কখনো এফেক্ট করেছে? দেখো, যদি আমি খুব ধার্মিক মানুষ হতাম তাহলে বলতাম যে ভিলেনের কাজটা হচ্ছে নীলকণ্ঠের মতো। হ্যাঁ, সে বিষটা গলায় ধরে রাখছে বলেই বাকি পৃথিবীটা সুন্দর। একজন হিরো তখনই হিরো হয়ে উঠতে পারবে, সে বিরাট তার গৌরব সে তুলে ধরতে পারবে যখন পাশের লোকটা অতটা খারাপ হতে পারবে। কারণ তুমি একটা ক্যানভাস সাদা যদি থাকে তারপরেই তোমার কালারগুলো ফুটবে। তা সেটা করার জন্যে প্রচণ্ড একটা কি বলবো, জোরের জায়গা লাগে, নিজের ওপর একটা দখল লাগে। কারণ খারাপ কাজগুলো তো আমরাও ছোটোবেলা থেকে জেনে আসছি খারাপ। এবার সেই খারাপ কাজগুলো তোমাকে ওই সময়টার জন্য ভালোবেসে করতে হবে। দুটো জিনিস হয়, একটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে ওই সেলফগুলো যেটা রয়েছে সেই ঢাকনাগুলো খুলে তোমাকে অল্প দিনের জন্য ওই দৈত্যটাকে বার করে আনতে হবে, যাকে আবার তোমার কন্ট্রোল থাকবে যে তুমি ওখানটায় ঢুকিয়ে দিতে পারবে। সবসময় সব অভিনেতা কিন্তু সবসময় যে পেরেছেন তা নয়। যেরকম বহুদিন আগে একটা জোয়ান অফ আর্ক হয়েছিল সাইলেন্ট এরায়, যিনি অভিনয় করেছিলেন, ডেফিনেটলি নেগেটিভ ক্যারেক্টার নয়, জোয়ান অফ আর্কের ক্যারেক্টারই করেছিলেন, কিন্তু তিনি এত একাত্ম হয়ে গেছিলেন পরে সুইসাইড করেন। কাজেই অভিনেতাদের ইমোশন নিয়ে যেহেতু কাজ, এবং মানুষের যেহেতু ইমোশনটাই প্রায় অন্য সব সারা অন্যান্য সমস্ত লিভিং যে কোনো কিছুর থেকে আলাদা করে রাখে, কাজেই ওটা একটা তারের উপর দিয়ে হাঁটা, ওটা একটা উন্মাদের সিচুয়েশন। হ্যাঁ, তো এইটা তো একটা দিক যে তুমি জানছো। দু নম্বর, ওটার একটা মজা আছে, ম্যানিপুলেশন করার মজা। কারণ অভিনয়ের তুমি যদি অভিনয় স্টুডেন্ট হও তাহলে এরকমভাবে বলতে পারা যেতে পারে যে একই সাথে সবসময় আমরা যখন শিখি একটা চরিত্রের সাথে যেরকম এক হয়ে যেতে হয় বা নিজেকে ওই চরিত্রটা ফিল করতে হয়, পাশাপাশি আবার বাইরে থেকে দেখতে হয়, এলিয়েনেশন বলে। তা সেই বাইরে থেকে দেখাটা তখন খুব মজার হয়ে ওঠে। ও তুই এটাও করতে পারিস, ও তুই এতটা খারাপ, বাবায় তো ভাবা যায় না। হ্যাঁ, মানে শাহরুখ খান যেরকম বলেছিলেন যে আমি যখন আমার কোনো নেগেটিভ ক্যারেক্টার দেখি, মানে আমি নিজে দেখে নিজেরই ইয়ে লাগতে থাকে, এত মিন হতে পারে একটা লোক। তা ওটা হচ্ছে এলিয়েনেশন থেকে যে বিস্মিত হওয়া। আর পারিবারিকভাবে যে তুমি কথাটা বললে, প্রত্যেকে কোট আনকোট, মানে আমাদের সময় যেহেতু আমরা অমিতাভ বচ্চন এরাই বেড়ে উঠেছি, বেঁচে উঠেছি, ইউজুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা ঢুকতো সেটা একদম স্পট বয় থেকে শুরু করে হিরো, এর মাঝখানে পুরোটা, মানে ডিরেক্টর, ডান্স কোরিওগ্রাফার, যিনি গান গাইছেন, যিনি কস্টিউম বানাচ্ছেন, যিনি সেট বানাচ্ছেন, সবাই অমিতাভ বচ্চনই হতে চেয়েছে। হ্যাঁ, এবার আমার ক্ষেত্রে একটা সুবিধে হয়েছিল, যেহেতু আমি এসছি থিয়েটার থেকে, তার থেকেও বড় সুবিধে, আমি যেহেতু নিজেকে কখনো অ্যাক্টর হিসেবে নাম্বার দিইনি, আমি যে মোটামুটি একটা অভিনয়কে উতরে দিতে পারি, এই কনফিডেন্সটা পাওয়ার জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘদিন মানে তখন বিএফজে টিএফজে আমি পেয়ে গেছি, কিন্তু তারপরেও আমার ধারণা হতো যে একটা কোনো ছবিতে ভালো কাজ দিয়ে লোকে হাততালি দিল মানে আমি ভালো অ্যাক্টর, এটা বুঝে ওঠা যাবে না যতক্ষণ না আমি অন্তত 10টা এমন চরিত্র করতে পারছি যেটা আমার থেকে আলাদা। কারণ একটা হয়তো কোনো সময় কোনো একটা অভিনেতার খাপে খাপে পড়ে যেতে পারে, তালি উঠতে পারে, কিন্তু সেটা ওয়ান ফিল্ম ওয়ান্ডারই হয়ে থাকবে।
আমি কি করে বুঝবো যে, কারণ বিভিন্ন সময় আমার মনে হয়েছে যে যারা বলছেন যে আমারটা ভালো হয়েছে, তারা অনেক সময় হয়তো কোনো একটা খারাপ কাজকেও ভালো বলছেন, এটা আমি দেখে কষ্ট পাচ্ছি। আচ্ছা। কাজেই আমাকে যেই তারা প্রশংসা করলেন, অমনি তারা ঠিক প্রশংসাটাই করেছেন। আর যেই মুহূর্তে অন্য কাউকে আমি যেখানটায় আমার এস্থেটিক্স দিয়ে বুঝতে পারছি যে ওই কাজটা অতটা ভালো হয়নি, সেটাকেও ভালো বলছেন, ওই লোকটার উপর আমি কি করে ভরসা করব? কাজেই কোথাও একটা একজন অভিনেতা সবসময় সেই দোলাচলটায় দুলতে থাকে, বা যে কোনো শিল্পী, তার একদিন মনে হবে সে পৃথিবীর শ্রেষ্ঠ একটা, তার পরের দিন তার মনে হবে তার সুইসাইড করা উচিত, তাকে অ্যাক্টিংটা তাকে দিয়ে হবে না। এই টার্মোয়েলটা একটা শিল্পীর সবসময় থাকবে। সে কিছুতেই ওই কনফিডেন্সটা, কারণ এটা এত একটা ধোঁয়াটে জায়গা, এবং তার থেকে বড় কথা, দেশে এবং কালে এটা এত বদলে যাবে। আজকে এই দেশে এই সময়ে যে অভিনয়টাকে ভালো বলা হচ্ছে, কালকে সেটাকে থার্ড ক্লাস বলা হবে, 20 বছর আগে থার্ড ক্লাস বলা হয়েছে। বা আজকে যেটাকে পুরনো কোনো কাজ দেখে বলা হচ্ছে এটা চমৎকার, সেটা তখনকার মানুষ সবাই থার্ড ক্লাস বলে ফেলে দিয়েছে। কাজেই ইউনিভার্সাল ভালো বা খারাপের মধ্যে আমি সত্যি সত্যি কালোত্তীর্ণ হতে পারছি কিনা, 100 বছর, 50 বছর, 30 বছর তো ছেড়ে দাও, আমি অন্তত আমার কাজটা করার পরে 2 বছর বাদে যদি ওটা ফিরে দেখা হয়, তাহলেই আমি রেলিভেন্ট থাকতে পারছি কিনা, সময়োপযোগী থাকতে পারছি কিনা, সেটা সম্বন্ধেই একজন শিল্পীর নিশ্চিত হতে পারার সবসময় জায়গা থাকে না। কাজেই ওটা ভেতরে তার চলতেই থাকে, যার জন্যে খুব বড় হয়তো একদম জীবন সায়ান্নে দাঁড়িয়ে থাকা, পৃথিবীর সব পুরস্কার তার পাওয়া হয়ে গেছে, সেরকম অভিনেতাকেও আমি দেখেছি যে থিয়েটার করে বেশি একটি বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করছেন, ভালো হয়েছে, তোমার ভালো লেগেছে, কেন ভালো লাগলো? আমার নিজের চোখে দেখা, লোকটার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তিনি যে জিজ্ঞেস করছেন তার মধ্যে কোনো ভণ্ডামি নেই, তিনি জেনুইনলি জানতে চাইছেন। কাজেই ওই মানে অভিনেতা কোথাও ওই একদম শিশুর মতো, কোথাও জলের মতো, যে কোনো পাত্রে তাকে রাখা যাবে। তোমার প্রশ্নটা বোধহয় অন্য ছিল, আমি ভুলে গেছি কমপ্লিটলি কী প্রশ্ন করেছিলে এবং কী নিয়ে কথা বলছিলাম। যাই হোক, সেই সূত্র ধরে আমরা হয়তো কতগুলো দামি কথা ছুঁয়ে গেলাম, মনে পড়েছে কী নিয়ে বলছিলে। এবার তুমি যে কথাটা বলছো, আমাদের চারপাশে যারা থাকেন, ধরো আমার দিদা, আমার বন্ধুরা, তাদের সবসময়ই এরকম, তুমি যেটা বলেছো, তার মানে তুমি কোথাও আমাকে পছন্দ করছো কোনো একটা সূত্র ধরে, অভিনয় সূত্র ধরে নাই হতে পারে, তোমার বাবা আমার বন্ধু বলে, আরেকজন হয়তো আমার পাড়ার লোক বলে, কেউ আমায় চেনে বলে, আমার স্কুলের কোনো মাস্টারমশাই হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমার দিদা হতে পারে, যে এগুলো কি করছিস তুই। এবার তারা তার মানে প্রত্যেকেই চাইছেন তাদের যে ছবিটা রয়েছে, ধরো উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, তারা অভিনয় মানেই ওইখানটায় তাকে ফেলতে চাইছেন। তারা কিন্তু অভিনয়টাকে অভিনয় হিসেবে দেখছেন না, তারা দেখছেন যে সে একজন সেলিব্রিটি হয়ে উঠছে কিনা, সে সবার ভালোবাসা পাচ্ছে কিনা, বা সে যেটা দেখছে সেখানটায় ওই আমাদের যে ডোপামিন সিক্রেশনটা হয়, সেই ডোপামিন সিক্রেশনের জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে কিনা অভিনয়টাকে। তার মানে কি, একজন নায়ক যখন কারোর সাথে প্রেম করছে, যখন কতগুলো নরম মুহূর্ত তৈরি হচ্ছে, কতগুলো কান্নার মুহূর্ত, কতগুলো ভালো কথা যেগুলো সে ছোটোবেলা থেকে জেনে এসছে, সেগুলোতে যখন ছুঁয়ে যাচ্ছে, তার তখন মনে হচ্ছে শুভ, ভালো, যে যে পৃথিবীর যে আবেগগুলো রয়েছে, যেই যেই বিষয়গুলো রয়েছে, সেগুলোতে যে মানুষটা ছুঁয়ে যাচ্ছে, তার থেকে এই মানুষটা ডিভিয়েট করছে কেন? সে তার ভালো লাগা দিয়ে, ভালোবাসা দিয়ে ওই বিচ্যুতির জায়গা থেকে সেই অভিনেতাকে সহ্য করতে পারছে না, কিন্তু অ্যাকচুয়ালি অভিনেতাকে নয়, ওই ব্যক্তি মানুষটাকে সে চেনে বলে সহ্য করতে পারছে না। যখনই সে চেনাটা থাকবে না, তখন কিন্তু সে একরকমভাবে সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটায় পৌঁছতে পারবে, ওটা চেনার সমস্যা। আর কাছের মানুষদের কীরকম সমস্যা হয় সেটা বলতে গিয়ে আরেকটা জিনিস বলি আমি। আমার কন্যা যখন খুব ছোট, তখন সে এরকম শুনছে, তাকে হয়তো তার কোনো বন্ধু বলছে যে কাল তোর বাবা মীরচক্রবর্তী রাতে কী মার খেলো, তার তখন কাঁদো কাঁদো অবস্থা হচ্ছে, সে তখন কেজিতে পড়ে, নার্সারিতে পড়ে, সে এসে বলছে কেন করো ওগুলো, ওই রকম, তুমি ওই রকম করো না। আর 2 নম্বর আবার অন্য একটা জিনিসও হয়েছে, এটা যেরকম খারাপের দিকটা, তার খারাপ লাগার দিকটা, আবার তার হয়তো পরিচিত কেউ বা তার স্কুলের হয়তো কোনো সিনিয়র বা কোনো শিক্ষক তাকে অটোগ্রাফ আনতে বলেছে, তাতে আমি বুঝতে পারছি যে সে ওটাকে ঢেকে চেপে রাখার চেষ্টা করলেও তার কোথাও একটা অদৃশ্য কলার একটু খাড়া হয়ে যাচ্ছে, যে
মানে যাকে সে ভয় পায় বা যে সেই রাগী টিচার বা ম্যাডাম, সে বলেছে তোমার বাবার কাছ থেকে একটা অটোগ্রাফ এনে দিও তো। তাকে আমার তখন বোঝাতে হয়েছিল যে অভিনয় মানে তুমি যদি দেখতে যে তুমি ধরো ছোটা ভীম ভালোবাসো, এবার ছোটা ভীম মানে তুমি যদি দেখতে সবকটা চরিত্রই ছোটা ভীম, তোমার কি ভালো লাগতো? তা প্রত্যেকের নিজের নিজের জায়গা থাকে, সেইটা হচ্ছে অভিনয়। তোমার বাবা অ্যাকচুয়ালি কি সেটা তো তুমি জানো, তোমার থেকে ভালো করে তো আর চারপাশের কেউ জানবে না। কাজেই ওরা যেটা বলছে সেটা ওরা বুঝতে পারছে না বলে বলছে। ওরা যখন বড় হবে, তুমি তো ওদের থেকে বড়, তাই তুমি এখন বুঝতে পারছো, ওরা যখন বড় হবে তখন ওরাও বুঝবে যে ওটা ঠিক বলেনি। এটা একটা। আর 2 নম্বর, যখন নাকি ওই বুঝতে পারতাম ওই খুশিটা হচ্ছে বা তাই নিয়ে একটুখানি কোথাও ঠিকভাবে দেখতে পাচ্ছে না এটাকে, যে আসলে এই অভিনয় জগৎটা একটা বাবল, তো সেটা তখন ওকে ওর মতো করে বুঝিয়েছিলাম যে দেখো, তোমার বাড়িতে তুমি যখন দেখো যে কাকুটা সকালবেলা পেপার দেয় বা যে কাকুটা দুধ দেয়, তার বাড়িতে যে বেবিটা রয়েছে, তোমার কাছে আমি যেরকম হিরো, তার কাছেও কিন্তু তারাও ততটাই হিরো, তার কারণ সে তার ফ্যামিলির টেক কেয়ার করছে। আমি যেরকম তোমায় ভালোবাসি, তোমার বাড়ির লোকজনকে, তোমার এই যে তুমি দেখছো সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর বাকি যেটা, সেটা হচ্ছে সিনেমাটা যেরকম তুমি 2 ঘন্টা বা আধ ঘন্টা একটা সিনেমার নাটক যতক্ষণ দেখছো, ওটা হচ্ছে ওইটুকু, ওটা হচ্ছে তুমি ওই বাবলটা দেখছো। সেটার একটা মজা পাওয়ার ব্যাপার রয়েছে, সেটা হয়তো তোমায় আনন্দ দেবে, যদি দুঃখের ছবি বা নাটক হয় সেটা দুঃখ দেবে, কষ্ট পাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সত্যি নয়, ওটা হচ্ছে একটা রূপকথা। তুমি একটা যদি স্টোরি বুক পড়ো, স্টোরিটা যেরকম এক সময় শেষ হয়, ওটা শেষ হয়ে যাবে, তারপরে যেটা থেকে যাবে সেটা হচ্ছে যে রাইটারটা ছিল, সেই রাইটারটা যখন লিখেছে তখন হয়তো তার এই 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 ছিল, কিন্তু সে সেগুলো সরিয়ে রেখে লিখেছে। এরকমভাবেই যারা নাকি অভিনয় করে, তার মধ্যে তোমার বাবাও পড়েন, তা এই প্রফেশনটার জন্যে সবাই চিনতে পারছে। কিন্তু তোমার বাবাকে সামনে আনার জন্য একজন স্ক্রিপ্ট রাইটার রয়েছে, একজন ডিরেক্টর রয়েছে, একজন সাজিয়ে দিচ্ছে, সেই আঙ্কেলগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজ করছে, হয়তো তোমার বাবার থেকেও বেশি, কিন্তু তার কথা এরা কেউ জানে না। তা সেটা হচ্ছে একেবারেই এই আমাদের পেশাটা এমন, আমাদের প্রফেশনটা এমন, সেটার জন্যে ওরা দেখতে পাচ্ছে। কিন্তু তুমি যেহেতু এই বাড়িটার মধ্যে থেকে জানো, কাজে তুমি জানতে পারবে যে ওইগুলো খুব ইম্পর্ট্যান্ট কাজ। কাজে তুমি যখন আরও বড় হবে তখন তুমি আরও ভালো করে সেটা বুঝতে পারবে। যাই হোক, ওর ওই ঘোরটা তখন সেটাকে হ্যান্ডেল করা গেছিলো, খারাপ লাগাটাকেও। তো সেটা ওই প্রত্যেকটাই আমার মনে হয় ম্যাচুরিটির একটা ব্যাপার থাকে। তো সেটা যারা বলেন, ওটা আমি ছোট করছি না তাদের আবেগটাকে, কিন্তু ওই ম্যাচুরিটি, আমি তো মানে যখন কোনো মফস্বলে বা খুব প্রত্যন্ত গ্রামে ফাংশন করতে গিয়ে দেখছি যে মুখে হাত আঁচল চাপা দিয়ে হাসছেন কোনো মাসিমা, সেই বদমাইশটা দেখ। এবার তিনি যে আমায় ওটা বলছেন, এটাই তার চরম প্রশংসাটা করলেন তিনি। মানে তিনি ওটা বলায় তিনি কিন্তু একবারও মনে করছেন না যে ওটা বলায় আমি কোনোভাবে আহত হতে পারি, তিনি ওটা প্রশংসাই করলেন। তো তার মতো করে আমি বুঝতে পারলাম আমার বিনোদনটা ঠিক জায়গায় পৌঁছেছিল, সেটুকুই আমার প্রাপ্তি বা ভালো লাগা। রনি আঙ্কেল, তোমার এখন 200-র ওপর তুমি ছবি করেছো, তোমার 14-15খানা মেগা সিরিয়ালস করেছো, তোমার নাটক তো অনেক আছেই, তাছাড়া মেগা সিরিয়াল বোধহয় আরও বেশি করেছি, 2009 অবধি করেছি তো, অনেকগুলো করেছি। যাই হোক, মানে ওরকম মেগা সিরিয়াল লিখে রাখা নেই, টেলিফিল্মই আছে টেলিফিল্ম, গোটা 30 হ্যাঁ, খান বাইশেক নাটক আছে। যাই হোক, মানে অনেক 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 কাজই করা হয়েছে। তো সেখানে আমার একটা খুব জিনিস জিজ্ঞেস করার ইচ্ছে হয় যে এত কাজ করার পরও আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি করে ওই ফ্রেশনেসটা রাখো, মানে কি করে তুমি এখন দাঁড়িয়ে নিজেকে চ্যালেঞ্জ করো? যত দিন গেছে না, যেটা হওয়া উচিত ছিল যে তত নিশ্চিন্ত এবং শান্ত হওয়ার কথা ছিল, তত আমার নার্ভাসনেস বেড়েছে। এবং সেটা নিয়ে আমি দেবশঙ্করের সাথে একবার কথা বলেছিলাম। দেবশঙ্কর খুবই বন্ধু আমার, থিয়েটারের কলিগও বটে। তো ও আমায় বলেছিল যে অনেক সময় এটা পরের দিকেই বাড়তে থাকে, স্টেজ ফ্রাইটটা। শুরুর দিকে অ্যাভারেজ হলে সেটা যদি ফিল করে ফেলা যায়, তাহলে একটা কনফিডেন্স থাকে যে গালি খাবো না। একটা সময়ের পরে বোঝা যায়, লোকে নামটা দেখলে বা যখন নাকি স্ক্রিনে অ্যাপিয়ার করছে একটা মানুষ, অলরেডি একটা প্রত্যাশার চাপ নিয়ে তাকে কাজটা শুরু করতে হচ্ছে। তখন মনে হতে থাকে হয়তো যা যা ছিল সবটাই দেওয়া হয়ে গেছে, আর নতুন করে চমকটা দেওয়া যাবে তো। বা একটা অভিনেতার ক্ষেত্রে আরও যেটা সমস্যা হয়, সেটা হচ্ছে 10 থেকে 12 বছর অন্তর অন্তর অভিনয়ের ধরন,
ভাবনা চিন্তা, ফরম্যাট সব চেঞ্জ হয়ে যায়। এবার একজন অভিনেতা যদি ওটা অনুভব করতে পারে, তাহলে তার কাছে সবসময় একটা ক্রাইসিস হতে থাকে যে সে রেলিভেন্ট থাকছে কিনা, সে আধুনিক থাকছে কিনা, সে ডেটেড হয়ে যাচ্ছে কিনা। কারণ সে হয়তো মনে করছে সে ডেটেড, আসলে চারপাশটায় হয়তো সে চোখ খুলে ততটা দেখছে না যে তার চারপাশে তুলনামূলকভাবে ইয়াং ছেলেমেয়েরা অভিনয় করছে কিভাবে, ডিরেক্টররা ঠিক কী চাইছে, ইভেন মিউজিক ডিরেক্টর, এডিটার, প্রত্যেকের তো ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। এডিটিংয়ের ধরন নিয়ে যেরকম একটা কথা বলি, সেটা বোঝাতে সুবিধে হবে আমার। আমি স্পাইডারম্যানের লাস্ট যে দুটো ছবি এলো না, নিশ্চয়ই দেখেছো তোমরা, মাল্টিভার্স, হ্যাঁ, আমি আমার মেয়েকে নিয়ে দেখতে গেলাম। আমার মনে হলো বাপরে একটু থাম, একটু ব্রিদিং স্পেস দে, এভরিথিং এভরিওয়্যার। ওটা দেখতে গিয়ে আমার তাই মনে হয়েছে এডিট এত ফাস্ট হয়ে গেছে। এবার তোমরা রিল জেনারেশনে বড় হচ্ছ, তোমরা যে মিউজিক ভিডিওটা দেখছো সেটা মানে আমরা ছোটোবেলায় জেনে এসেছি একটা কিছু এস্টাবলিশড হওয়ার জন্য মাথায় 3 সেকেন্ড সেটাকে ধরে রাখতে হবে, 3 বার সেটার নাম করতে হবে। কিন্তু তোমাদের ব্রেনের রিফ্লেক্স বেড়ে গেছে অনেক, আর আমাদের হয় সেখানে থেমে রয়েছে, নইলে সেখান থেকে কমেছে। কাজেই তোমরা ধরো ডিগ 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 ডিগ, এই প্রত্যেকটা বিটে একবার করে ফ্রেম চেঞ্জ হচ্ছে। আমরা এটাই অভ্যস্ত ছিলাম না। আমাদের যদি পুরনো গান দেখো, মোটামুটি 4 লাইন 6 লাইন, এমনকি একটা স্ট্যান্সা একটা শটে হচ্ছে, মানে অলমোস্ট রিল না শেষ হওয়া অবধি ধরে থাকা হচ্ছে। পেছনে এঁকে চাঁদ ফাত করে দেওয়া হয়েছে, টবে একটা আলো করা হয়েছে, ছাদে ঘুরে ঘুরে গান গাইছে, এবং তাতেই আমাদের আবেগে আমরা ভেসে যাচ্ছি পুরো, কথা সুর। এবং এত অস্থিরতার মধ্যে এবার এটা তো আমি একটা জিনিস দিয়ে বলছি, প্রত্যেকটা জিনিসই তো এভাবে বদলাচ্ছে। কথা স্পিড বদলাচ্ছে, অভিনয় স্পিড বদলাচ্ছে, আবেগে আমি কিভাবে রিয়্যাক্ট করব সেটা বদলাচ্ছে, রিফ্লেক্সের ধরন, মজার ধরন। আমি আমার নেক্সট জেনারেশনে অনেক সময় মনে হয় আমার জোকে সে হাসছে না, সেটা ড্যাডি জোক হয়ে গেছে, তার জোক আমি বুঝতে পারছি না। তা এগুলো প্রত্যেকটাই তো একটা সময় বদলকে ইঙ্গিত করতে থাকে। কিন্তু আমি এমন একটা শিল্পে কাজ করি যেটা আমার সব বয়সকে কেটার করতে হবে। কাজেই সেক্ষেত্রে ওই টেনশন, ওই চিন্তা যেই মুহূর্তে তোমার বাড়বে, সেই মুহূর্তে তোমার কোনো একরকমভাবে ফ্রেশনেসটাও বাড়বে। তার কারণ তুমি, আর 2 নম্বরটা হচ্ছে এক্সাইটেড থাকা। এবার আমাদের প্রফেশনটা তো বেছে নেওয়াই ওই জন্য যে প্রত্যেক দিন তোমার কাছে নতুন দিন। তুমি একটা অফিস ঘরে বসে কাজ করছো না, তোমার উল্টো দিকের কোয়াক্টার বদলে যাচ্ছে, ডিওপি বদলে যাচ্ছে, ডিরেক্টর বদলে যাচ্ছে, তোমার কাছ থেকে চাহিদা বদলে যাচ্ছে। একজন এসে হয়তো বলছে আরেকটু লাউড করো, পরের জন বলছে এত লাউড, তুমি আরেকটু সাটেল করো, আরেকটু কিছু করো না, আমার ক্যামেরা করবে, আমার ফিল্মের ভাষা কথা বলবে, আমার এডিট ওইটা করে দেবে, তুমি শুধু তাকিয়ে থাকো। কাজে প্রত্যেককে আলাদা করে রিড করা, তার চাহিদা বোঝা, একটা স্ক্রিপ্ট পড়ে অনেক সময় বুঝে নেওয়া যে আমি কোন দর্শকের জন্য করছি। আমি বিভিন্ন দর্শকের জন্য আলাদা আলাদাভাবে অভিনয় করার চেষ্টা করি। তো সেইগুলো সবসময়ই আমাকে কোথাও, আমার ধারণা তুমি যেটাকে বলছো সেটা যদি সত্যি তুমি পেয়ে থাকো, তাহলে আমি খুবই ফরচুনেট। তোমার বয়সী একজন, মানে যদি সেটাকে কোথাও আমি কমিউনিকেট করে থাকতে পারি, তাহলে আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করব। তোমার সাথে আমি সারাদিন কথা বলে যেতে পারি, কিন্তু যেহেতু আমাদের টাইম একটা লিমিট আছে, তো সেখানে আমি বেশিক্ষণ আটকে রাখতে চাই না। আমার একটা প্রশ্ন আছে, দ্য রুম অফ টেল ইংরেজিতে নাম লেখা কেন? তুমি সবার বাংলা ইন্টারভিউ। এখানে দুটো কারণ আছে। এক হচ্ছে যে কটা নাম আমরা ভেবেছিলাম সব কটা প্রায় নিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি। চমৎকার নাম, আমি এমনি মজা করছিলাম। আমার সত্যি খুব ভালো লেগেছে তোমার এখানে এসে। এবং আমার এই ইন্টারভিউটা, আমি ইউজুয়ালি ইন্টারভিউ দিতে চাই না, তার কারণ আমার মনে হয় অনেক সময় খুব হোমওয়ার্ক করা থাকে না। আর 2 নম্বর, আমার মনে হয় যে কারণে তুমি আমার ইন্টারভিউটা নিতে বসেছো, সেটার বাইরে অন্যান্য কিছু নিয়ে কথা বলাটা আমার কাছে সবসময় মনে হয়, মানে বাকি কি খেতে ভালোবাসা, পড়তে ভালোবাসা, হ্যাঁ ঠিক আছে, খানিকটা উৎসাহ সেটা নিয়ে থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ সময় সেটা খুব ইন্টারেস্টিং নয়। তা তোমার সাথে কাজটা করতে আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ রনি আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আমার মতে রনি আঙ্কেলের মতো ট্যালেন্টেড অ্যাক্টর খুব কম আছে ইন্ডাস্ট্রিতে। তো আমি এক্সট্রিমলি গ্রেটফুল যে রনি আঙ্কেল এসেছিল অ্যান্ড এইরকম একটা সাইড শেয়ার করেছে আমাদের সাথে।
তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো না লাগে, কি আমরা ইমপ্রুভ করতে পারি, প্লিজ আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা ইমপ্রুভ করার। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট উইকেন্ড। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।